নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। কালকে আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা পুজো এবং রামনবমী পুজো একসাথে হয়েছে। তো সিদ্ধান্ত মতে কালকেই ছিল রামনবমী, কিন্তু আজকে রামনবমীর সময়টা কিছুটা এখনো পর্যন্ত আছে। যা বুঝতে পারছি, যারা মদন গুপ্ত তথা বিনিমাধবশীল হয়তো বেশিরভাগ মানুষই সেটাই ফলো করেন, সেটা তো বোধহয় 2-2:30 কোনো একটা সময় পর্যন্ত রামনবমী রয়েছে, যার ফলে অধিকাংশেরই পুজোটা আজকেই হচ্ছে। তো আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, বায়োলজি পরীক্ষা, কিন্তু বোধিসত্ত্ববাবু আজকে থাকতে পারছেন না। বা ঘরের ভেতর একটা প্রজাপতি ঢুকেছে। বোধিসত্ত্ববাবু আজকে থাকতে পারছে না, তার আজকে ইলেকশন ট্রেনিং করেছে, তা সেই জন্য তিনি বেরিয়ে গেছেন ভোরবেলাতে। তা আমি আর টুকুর বেরোবো। একটাই সেটা হচ্ছে যে পুজো হচ্ছে খুব ভালো কথা, কিন্তু ওই যে মিছিল বেরোবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, ওই কাছাকাছি পিঠোপিঠের সময় সব মিছিলগুলো বেরোবে, কিন্তু এক টাইমে বেরোবে না। ফেরার টাইমে হয়তো বা একটু আমাদের জ্যামের সমস্যা হতে পারে, যাওয়ার সময় আশা করছি সেরকম কিছু হবে না। তবে কোথায় যেন আবার একটা সকাল থেকে, সেটা আমরা নির্দিষ্ট করে জানি না, কোথায় যেন একটা সকাল থেকে হবে মিছিল। সেই জন্য সেই ঝুঁকিটা আর কি কোনোভাবেই নিতে চাইছি না। বোর্ডের পরীক্ষা যেহেতু, সেহেতু আমরা আজকে 8:30টার মধ্যে বেরিয়ে যাব। প্রত্যেক দিনই সেটাই হয়, 8:40, 8:45 বাজে, কিন্তু আজকে একদম আমরা ঠিক করেছি না, কোনোভাবে ঝুঁকি নেওয়া যাবে না, এইটাই মূলত কারণ। সেই জন্য আমরা 8:30টার মধ্যে একদম তল্পিতল্পা নিয়ে বেরিয়ে যাব। এখন বাজে 7টা, এবং ভোর থেকেই চতুর্দিকে রামনবমীর গান বাজছে, ভালোই লাগছে। আশা করছি আমাদের কোনো অসুবিধা হবে না, হনুমানজি আছেন, কোনো প্রবলেম হবে না, কিন্তু তবুও হাতে একটুখানি সময় নিয়ে বেরোনোটা উচিত। আর আজকে আমার মেয়ের পরীক্ষাটা শেষ হচ্ছে, মানে সেই বোধহয় এখানে গিয়ে মহানন্দায় ডুব দিয়ে আসবে এরকম একটা অবস্থা চলছে, তো চলছেই। তো তারপর আসলে আমি বলে দিচ্ছি আজকে রামনবমী, তো মানে যাই হোক কালকে হয়ে গেছে, কিন্তু আজকে তো সেটা হচ্ছে, সেহেতু আজকে একটু নিরামিষ খাও। তা খুব একটা আপত্তি দেখি করেনি। আবার কালকেও শনিবার, তাতেও বিশেষ কোনো আপত্তি করছে হচ্ছে ওর বাবা। তা ঠিক আছে, কি আর করা যাবে, একদিন না হয় মেনেই নিল আমার জন্য। এখানে শুকনো হনুমান মন্দিরে যাই, ওরা কিন্তু বলেছিল 26 তারিখে পুজো করবে, কিন্তু তারপরে পরের দিন শুনলাম যে না, ওরা 27-এই পুজো করছে এবং 8:30টা থেকে ওদের পুজো শুরু হবে। তা বলছে শুরু হওয়ার কথা, হয়তো বা সেটা হবে না অত তাড়াতাড়ি, কিন্তু যাই হোক আমি ওই মন্দিরেতে পুজো দেবো। আর ওরাও বা মিছিল বার করছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে রামনবমী ধর্মীয় মিছিল বহু জায়গা থেকে বেরোচ্ছে। রথখোলা থেকে বেরোচ্ছে, এদিকে শক্তিগড় থেকে বেরোচ্ছে, তারপর ওইখান থেকে তো বেরোচ্ছেই, তারপরে সারা শিলিগুড়ির কত জায়গা থেকে যে মিছিল বেরোচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যার ফলে রাস্তাঘাটে আজকে একটুখানি ওই মিছিলের জন্য ব্যাপারটা হবে। যদিও আজকে কিন্তু ওয়ার্কিং ডে, যাদের মানে চাকরি বাকরি আছে তাদের তো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতেই হবে। পঞ্জিকা মতে কালকে, কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাই কিন্তু সরকার, মানে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার, সে অনুযায়ী কিন্তু রামনবমী ছিল কাল। কিন্তু মানুষ আজকে মানছেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, একটা দিন তো ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু ওই আর কি, একটা দিন মানে সেটা বোর্ডের পরীক্ষার দিন, এইটাই। তো আমাদের আকাশ আজকে বেশ ভালো রকম মেঘলা করেছে। তো এখন আমার মোটামুটি কাজটা প্রায় অনেকটাই গুটিয়ে এনেছি। আমি এরপরে ওই টুকুরকে টুক করে একটু খাবারটা করে দিয়ে, চান করে পুজো করে নিয়ে তারপর বেরিয়ে যাবো। আজকে এইভাবে তৈরি হয়ে যাচ্ছি হচ্ছে পুজো দিতে, যেহেতু পুজো সেই জন্যই শাড়ি পরলাম। আর গাড়ি নিয়ে যাই, শাড়ি পরে যেতে কোনো প্রবলেম নেই। প্রায় দিনই ভাবি, কিন্তু এত তাড়াবাগিস নিয়ে ঘর করি যে সেটা সম্ভব হয় না। আজকে কিন্তু এখন 8:30টাই বাজে, আমাদের 8:30টার সময় বেরোনোর কথা, 8:30টাই বাজে। তো দেখুন দিব্য হয়ে গেল, কিন্তু ওই সময়টাতে এত একটা ওই আবহটা চলে প্রচণ্ড টেনশনে, যার ফলে আমি কিছুই করে উঠতে পারি না। তো আজকে যেহেতু ওর বাবা নেই, মানে এক তাড়াবাগিস নেই, সেই জন্য আজকে আমি করে ফেলতে পারলাম। শুধু এখন একটাই কাজ, আমার বোতলটা ভরে তারপর বেরোনো। দেখুন, মিছিল এত তাড়াতাড়ি শুরু হবে না সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ফোন করে যিনি পাগল করে দিচ্ছেন তিনিও বিলক্ষণ সেটা জানেন। কিন্তু বারবার ফোন করে করে এমন কাণ্ড করছেন যে কি বলবো। অবশ্য আমি গিয়ে দেখলাম ওখানে 5-6টা গাড়ি ইতিমধ্যে আমাদের আগে পৌঁছে গেছে। তার মানে তারাও সবাই এরকমভাবেই মানে একটু দূর থেকে এসেছে, একটু হাতে সময় নিয়েই এসেছে। তবে অন্যদিন যা তাড়াতাড়ি পৌঁছায় তার থেকে আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাস্তায় অবস্থা যা দেখলাম সে আর কি বলবো। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, ধরুন একটা ঘরে 4টে লোক আছে, তাদের মধ্যে একজন প্রচণ্ড টেনশন করছে এবং সেই টেনশনটা বাকি 3জনের মধ্যে অল্প বিস্তর হলেও জারিত হবেই। আজকে মানে বোধিসত্ত্ববাবু ফোন করে করে সেই টেনশনটা আমাকে দিয়েছেন। টুপুর তো বাবার সেই রঙে একেবারে রঙে অনেক দিন আগেই গেছে, এমনকি যে ড্রাইভার ছেলেটি সে পর্যন্ত টেনশনে পড়ে গেছে। অথচ আমরা প্রত্যেকেই জানি যে এত তাড়াতাড়ি কোনো কিছুই হবার নয়। কিন্তু ঠিক আছে, পৌঁছে যাচ্ছে। আর রাস্তায় দেখতে পাচ্ছেন তো একটার পর একটা স্টেজ করা হয়েছে। মানে এই রাস্তা দিয়ে ফেরার সময় আসাটা একেবারেই অসম্ভব।
কিন্তু বন্ধু আজকে তো ওয়ার্কিং ডে, এই জায়গাটাতে বহু মানুষের অফিস এইসবগুলো রয়েছে। যেদিনকে ছুটি থাকে, রামনবমীর ছুটি, সেদিনকে এই জিনিসগুলো হলে ঠিক আছে, কিন্তু আজকে তো নয়, সেটা না, ন্যাশনাল হলিডে ছিল সেটা কালকে, আজকে তো রীতিমতো সব কিছু চলবে। কিন্তু কী যে হবে কে জানে। তবে মানুষের হুজুগের কোনো সীমা পরিসীমা নেই। ফেরার সময় যে কী দুর্ভোগ হয়েছে সে তো যাই হোক পরে ভয়েস দিচ্ছি, পরে বলবো, আপনাদের দেখাবো। মানে যতটা দুর্ভোগ ততটাই মানে পৌঁছতে পারবো তো শেষ পর্যন্ত, এরকম মনে হচ্ছিল। তো এখন যাও, আমি পৌঁছে গেছি। দার্জিলিং মোড়টাতে চিন্তা ছিল অন্যান্য দিনের থেকে অনেক তাড়াতাড়ি, এবং এই সময়টাতে টুপুরের হঠাৎ ঘাটটা ঘুরে গেল। আমি একটু আগে ক্যামেরাটার দিকে তাক করে রেখেছিলাম নিজে থেকেই, সেটা হলো আমি বললাম বাবু, ও তখন হট করে ওইদিকে তাকিয়ে দিল। সেটা হচ্ছে স্কুলটা, এই যে এত সেই নার্সারি থেকে একেবারে ক্লাস 12 পর্যন্ত যে স্কুলটাতে পড়েছে, সেই স্কুলটা কি আর বলবো। ইউনিফর্মটা এর পরে আর কবে পড়বে আমি জানি না, হয়তো বা রেজাল্ট আনতে যেতে হবে সেদিন, হয়তো ও যাবে বা আমি যাবো জানি না। তো এখন এই যে 8:56 বাজে, আমাদের এই ইয়েটা চালু হয়ে গেল, অর্থাৎ ডিপিএস পেরিয়ে যাওয়ার পর জ্ঞানজ্যোতি কলেজ, তারপরেই তো রীতিমতো চা বাগানের সাম্রাজ্য, সেটা চালু হয়ে গেল। টুপুরে সিট পড়েছিল টেকনো ইন্ডিয়াতে। তো টেকনো ইন্ডিয়া ডিপিএস থেকে বেশ খানিকটা দূরে। তো এসআইটি মানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তা সেইখানটাতে ওদের একটা ক্যাম্পাসের মধ্যেই তো টেকনো ইন্ডিয়াটা আছে। তো সেটা টুপুরদের স্কুল থেকে ওই কিলোমিটার 7 মতো দূরে, বা হয়তো বা একটু বেশি হবে, কম তো নয়। তো সেখানে পৌঁছলাম ধরুন তখন বাজে 9টা, ওই 9:10 আর কি, অনেকক্ষণ আগে। 10:30 থেকে পরীক্ষা শুরু হয়, তবে 10টার মধ্যে ক্যাম্পাসের ভেতর ঢুকে যেতে হয়, নাহলে পরে কিন্তু আর ঢুকতে দেয় না। তো 1 ঘন্টা খানেক আগে এই যে দেখুন কয়েকটা মাত্র কতিপয় কয়েকটা গাড়ি, এরপরে অবশ্যই এই জায়গাটা পুরো ভরে যাবে। তো তারপর গাড়িতে অনেকক্ষণ বসে থাকার পরে তারপর বেরোনো হলো। আবহাওয়াটা আজকে অত্যন্ত মনোরম। তো যাই হোক, তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই যে মেয়ে আমার ঢুকে গেল। এই সময়টাতে আমার হনুমান চালিসা পাঠ চলছে। তো মেয়ে যখন ঢুকে গেল, তারপর আর এদিক ওদিক না করে সোজা চলে গেলাম শুকনা হনুমান মন্দিরে, আজকে রামনবমীর পুজো সেখানে। এবং এখানে এসে বুঝলাম, এখানে তো মিছিল হবে আমি জানতামই, কিন্তু রামকে ভালোবেসে তথা রাম নবমীর জন্য যে বিশেষ ধর্মীয় মিছিল, সেটা কিন্তু এখানেই হচ্ছে, আর বাদ বাকিগুলো সব হুজুক। শ্রীরামের জন্য এই চৌকি যেটা, সেটাতে তারা নিয়ে যায় শ্রীরাম, জয় শ্রীরাম করতে করতে বেরোলো। আর এখান থেকে যারা যাচ্ছে তাদের সংখ্যাটা বড়জোর 50 জন। আর মাঝখানে মানে এখান থেকে যারা শুরু করেনি মাঝখানে জুড়বে সেরকম কিন্তু হবে না, অ্যালাউ করবে না। তবে দূরত্বটা একটুখানি, সেটা এরা ঘুরে চলে আসবে। তো এখানকার পুজো পদ্ধতি এবং বাঙালিদের পুজো পদ্ধতির মধ্যে একদম অনেক পার্থক্য। এখানে কোনো পুষ্পাঞ্জলি হয় না। একজন পুরোহিত তিনি মন্ত্রোচ্চারণ করছেন, এবং উপাচার যেগুলো সেগুলো খুবই সামান্য। আমি ফুল নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, ফুলটা সরাসরি ওরা বাবার পায়ে দিয়ে দিলেন, এবং ফলও একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার হলো। মন্ত্র করে ওটা সেটাকে ওদের ভাষায় চড়ানো বলে, সেটা ওরা চড়িয়ে দেওয়ার পরে তারপর সেগুলোর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণী হবে। তবে মিছিলটা ফেরত আসার পরে তারপর যা শুনতে পেলাম, মিছিলে ছিলেন মোটামুটি 50 থেকে 60 জন মানুষ। তারা সব আসবে, তারপর তাদের ওই পানীয় দেওয়া হবে, এবং তারপর সমস্ত কিছু প্রসাদ বিতরণী হবে। আজকে থেকে যে একটা বৃত্ত শুরু হলো, এই বৃত্তটা সম্পূর্ণ হবে হনুমান জয়ন্তী অর্থাৎ 2 তারিখ পর্যন্ত। তার আগে পর্যন্ত প্রত্যেক দিন এখানে পুজো হবে, ভালো রকমভাবে পুজো হবে। হনুমানজির যেদিনকে জন্মদিন সেদিনকে ঝুটা ভোগ বলে, মানে ঝুটা মানে এঁঠো ভোগ, যেটাকে খিচুড়ি ভোগ, সেইটা হবে। তার আগে পর্যন্ত ফল মিষ্টি ইত্যাদি ইত্যাদি ভোগই কিন্তু এখানে হবে। ভীষণ সিস্টেমেটিক এবং খুব খুব সুন্দর। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই মন্দিরের কোনো তুলনা হয় না। বাসনপত্র, বালতি, গ্লাস দেখে মনে হবে আজকেই একটু আগে সব কিনে আনা হয়েছে। আর প্রত্যেকটা জিনিসই
প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, মানে নিয়মানুবর্তী আর কি। এতটুকু নিয়মের ব্যতিরেক কোথাও নেই। হ্যাঁ, আজকের দিনটাতে একটু তো কথাবার্তা হচ্ছে, অন্যদিন এই মন্দিরে একেবারে পিন ড্রপ সাইলেন্স থাকে। আজকে খুব স্বাভাবিক, এত মানুষ, কিন্তু এই মন্দিরটা অসাধারণ একটা মন্দির। মানে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ঠিক কথা, কিন্তু একটু কাছে যদি হতো তাহলে আমি প্রত্যেক দিন আসতাম। আজকে একটু মনটা খারাপ করছিল, মেয়েটার আজকে লাস্ট পরীক্ষা, আবার কবে আসা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাবার কাছে বললাম যে আমাকে আবার তুমি টেনো, যদি তিনি টানেন তাহলেই আসা হবে, তা নইলে হবে না। আর হনুমানজির মন্দির সারা শিলিগুড়িতে যেহেতু অনেক, সেহেতু এত দূরে আসাটা সত্যি সত্যি একটু ডিফিকাল্ট, তবে আবার ডিফিকাল্ট নয়ও ভাবতে গেলে, কারণ এখান থেকে শুকনার অটো ধরলেই চলে আসা যাবে। ফার্স্ট স্টপেজ তো কোর্ট মোড়, আর লাস্ট স্টপেজ হচ্ছে শুকনা। যাই হোক, তারপর সেখান থেকে সমস্ত কিছু করে টোরে নিয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ পঙ্কজ যে ছেলেটি, সে আমাকে বলে দিয়েছিল যে যদি কোথাও এই দিকে আবার একটা রামনবমীর মিছিল বেরোয় তাহলে আবার আমি এসআইটিতে ঢুকতে আমার দেরি হবে, মেয়েটা আমার ওখানে পরীক্ষা দিচ্ছে, তো সেই একটা চিন্তাতেই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর দেখলাম এইটুকু রাস্তা পুরো ফাঁকা, কোনো সমস্যা নেই এখানটায়। তো তারপর এলাম, এসে পর চা খেলাম, চা খাওয়ার পর তারপর মোটামুটি মেয়ের পরীক্ষা প্রায় শেষের পথে, মানে ছিলাম না তা নয়, মোটামুটি 12:30টার সময় আমি ওই মন্দির থেকে বেরিয়েছি। তো এখানে এসে আর 1 ঘন্টা কেটে গেল। তারপর মেয়ে যে পরীক্ষা শেষ হলো, বন্ধুদের সাথে সেলফি টেলফি তোলা, টুপুরের ফোন আমার কাছে আছে, এটা ওর বন্ধুদের ফোন, সেখান থেকে তোলার পর পরীক্ষাটা কেমন হয়েছে সে সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হলো। এতদিন পর্যন্ত ওর বাবা বলে দিয়েছিল যে একটা পরীক্ষা দিয়ে দিচ্ছ, সেই পরীক্ষাটা সেখানেই বন্ধ করো, কত নাম্বার পাচ্ছি কী বৃত্তান্ত সেসব নিয়ে একেবারে চিন্তা নেই। তারপর যখন সব শেষ হয়ে যাবে তারপর ঠান্ডা মাথায় বসে হিসেব টিসেব করতে হবে আর কি, যে কত পেতে পারো বা কী বৃত্তান্ত। কিন্তু সেটা এখনও পর্যন্ত যখন ভয়েস দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু হয়নি। তবে আমি এই সমস্ত কথাবার্তা খুব একটা ব্লগে বলতে চাইছি না, কারণ খুব অল্প কিছু মানুষ যাদের ব্যক্তিগতভাবে আমি চিনি, ব্লগের জীবনের বাইরেও তাদের সাথে আমার পরিচয় আছে, তারা জানি যে তারা আমার ব্লগটা কী জন্য দেখতে আসছেন। বিশেষত আজকের ব্লগ তো তাদের বা তারা রীতিমতো দেখবেন, আমি বিলক্ষণ জানি। সেই ব্যাপারে বলি বন্ধু, যে নজর সত্যি সত্যি লাগে, ভয়ঙ্কর পরিমাণ লাগে। আমি সেই ব্যাপারে খুবই সচেতন, সেই জন্যই কিন্তু আমি এই সমস্ত কোনো কথা ব্লগে বলবও না। আর তাছাড়া বোধিসত্ত্ববাবু টুপুরের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, তিনি আমাকে বলে দিয়েছেন মেয়ের জীবন মেয়ের জীবন, সেটা কিন্তু কখনোই, মানে মেয়ের প্রাইভেসি কখনোই আমার কন্টেন্ট হতে পারে না। তার নিজস্ব জীবন, সে যদি পরবর্তীকালে নিজে একটা চ্যানেল করে তাহলে সে কতটুকু বলবে কতটুকু বলবে না সেটা তার সিদ্ধান্ত। আমরা আমার মেয়ের বাবা মা, আমরা আমার মেয়ের প্রভু নই, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিসও বুঝতে পেরেছি বন্ধু, আপনাকে না ইটের জবাব পাটকেল দিয়েই দিতে হবে। আপনি কোনো মানুষ আপনার ক্ষতি করছে, আপনি ভদ্র মানুষ হয়ে বসে আছেন, সেটা কিন্তু কখনোই একটা পর্যায়ের পর আর সহ্য করা যাবে না। বোধিসত্ত্ববাবু অত্যন্ত শান্ত ভদ্র একজন মানুষ হলেও তিনি কিন্তু কিছু বস্তা পচামি মানসিকতাকে একটা পর্যায়ের পর বাড়িতে তথা মেয়ের কাছে তো অ্যালাউ করবেনই না। কিন্তু যাদের এটা আছে তাদের কোনো ধারণাই নেই যে এটা তাদের আছে, তারা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত গর্বিত, কিন্তু সেটা তাদের সমস্যা। দেখুন বন্ধু, এখন দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, প্যারেন্টিং স্টাইল বদলাচ্ছে, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে খুব বোল্ড হতে হবে। সেই কাজটি বোধিসত্ত্ববাবু অত্যন্ত বিনয়ের সাথে তথা আমিও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে করেছি। বহু মানুষকে ছেঁটে কেটে বাদ দিয়েছি, 11-12 ক্লাসে র্যান্ডাম সেটা করেছি, তবে বহু মানুষ জীবনে এসেছেন। আমি যে ডিক্লাটার করা বলি বারবার, পুরনো জিনিসপত্র আপনি ছেঁটে বাড়ি থেকে বাদ না দিলে নতুন জিনিসপত্র আসবে কোথা থেকে, এটা কিন্তু নিজের জীবনেও আমরা করেছি। কিন্তু যাদের ছেঁটে কেটে বাদ দিয়েছি তাদের ধারণা আমরা তাদের সাথে অত্যন্ত অন্যায় করেছি, সেই জন্য তারা নেগেটিভ অ্যাফার্মেশন সমানে আমাদের সাথে করে গেলে ইটের জবাব পাটকেল আমাকে দিতে হবে। হনুমানজির শরণাপন্ন আমি হয়েছি, আমি জানি একটা পর্যায়ে পর আমি আর সহ্য করব না, কিন্তু কতটুকু করতে হবে সেই সীমারেখাটা ঈশ্বর যেন আমাকে ঠিকঠাক বুঝতে দেন। সেই জন্যই কিন্তু আমি অনেক কিছু করছি, যেগুলো কিন্তু এই ব্লগের জীবনের বাইরেও আছে বন্ধু। আমাদের সাথে আরও অনেক কিছু প্রত্যেক দিন আমি বোধিসত্ত্ববাবু দুজনেই অনেক কিছু চড়াই উতরাই পেরোই, প্রত্যেকটা বাবা মাকেই হয়তো বা পেরোতে হয়, সেটুকু ব্লগের আওতার মধ্যে কখনো আসে না। যে সমস্ত বন্ধুরা আমার সাথে
বুদ্ধিমত্তার সাথে জুড়ে আছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন। যাই হোক, আজকে রামনবমীর জন্য প্রচুর পরিমাণে ঘুরে, বহু জায়গা থেকে ঘুরে টুরে আমরা ওই ফুলবাড়ি ক্যানাল হয়ে তারপরে এলাম। 2.5 ঘন্টা রাস্তায় ঘুরেছি। আজকে যদি রামনবমী মিছিলের জন্য কোনো একটা জায়গায় আমরা আটকে যেতাম এবং সামনে পেছনে গাড়ি চলে যেত, তাহলে আমাদের আস্তে আস্তে বাড়ির ছটা হতো, কিন্তু সেটা করা যেত না। জন্য যে জায়গার সম্ভাবনা দেখছে যে জ্যাম হয়ে যাচ্ছে, সেখানেই পঙ্কজ ছেলেটি গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। খুব সুবিধা হয়েছে। আমাদের এই ড্রাইভার ছেলেটি অত্যন্ত ভদ্র এবং শিলিগুড়ি শহরের ছেলে, তালুর মতো গোটা শহরকে চেনে, সেই জন্য সে কিন্তু কাজটা করতে পেরেছে। এবং বাড়িতে যখন প্রায় পৌঁছে যাচ্ছি, সেই গলিপথেও দেখছি একটা মিছিল। হুজুকের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু যা হোক তবু যা হোক পৌঁছে গেছি। ছেলেটা খুব ভালোভাবে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, আর হনুমানজির কৃপা ছিল, সুতরাং আমরা ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছি। আজকে যে কথাগুলো আমি ব্লগেতে বললাম সেগুলো হয়তো বা না বললেও হতো, কিন্তু এইটুকু আমি বলছি যে আপনারা যদি আমাদের সম্পর্কে নেগেটিভ কথা ভাবেন, মানে বিশেষ কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু ভারী দায় পড়েনি আপনাদের হয়ে বিশাল পজিটিভ কিছু ভাববো। এখন কিন্তু আমরা একটু অন্যরকম ভাবতে শিখেছি, বাউন্স ব্যাক করতে শিখেছি। কাজেই সাবধান, নিজের জীবন নিয়ে নিজে ভালো থাকুন, আমাদের পেছনে কিন্তু বেশি কাঠি করতে আসবেন না। একটা যুদ্ধ জয়ের মতো অবস্থা হলো। কীভাবে যে পৌঁছলাম, যাই হোক শাড়ি টাড়ি ছেড়েছি। এই এখনও স্কুলের ড্রেস ছাড়েনি, কিন্তু স্কিন কেয়ার শুরু করে দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এটাই শুরু হয়েছে। প্যাক মাখলো, তারপর আপনাদের কাছে আবদার হলো চালের গুঁড়ি আর দুধ দিয়ে দাও তো। হ্যাঁ, সেটা এখন মাখবে। তুই কি আর চান করবি? ও, এখন শশা ঘষবি? ও, ঘষ ঘষ, ঠিক আছে, করুক সে। মাথা ব্যথা ধরছে আমার একদম। আমি শুয়ে আছি টুকুর, এরকম করে মুখের সামনে আসিস না, আমার আজকে উঠবো। আমার হৃৎপিণ্ডের বয়স হয়েছে, বোঝ ব্যাপারটা। নেক্সট টাইম একদম লাইটটা বন্ধ করে দেবো, ঠিক আছে? বাড়িতে এসেছি, মারাত্মক মাথার যন্ত্রণা, মানে ফেটে বেরিয়ে যাবে মনে হচ্ছিল মাথা। আমার আজকে একটু কষ্ট হচ্ছিল, ঘুমটা কম হচ্ছে কয়েকদিন টানা। তারপর এসে সেই ঘুম দিয়েছি, উঠে দেখছি মেয়ে আমার নেই। মেয়ের বাবা এসে বাড়িতে, সব কিছু হয়েছে, কিন্তু মেয়ে নেই। ফোন করলাম, মেয়ে বললো আদিত্য দাদাকে বলেছিলাম আমি বেরিয়েছি। তোর বাবা বললো যে দেখো বৃষ্টি হচ্ছে, ওকে তাড়াতাড়ি করে ডাকো। তা ও বলছে আমি ঘুমিয়ে পড়েছি, আমি 8:45 সময় ঘুম থেকে উঠেছি। তা আমি তার উপরে উঠেছি। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা একটা দিন তো একটু ছাড়তেই হবে। তো আদিত্যকে নাকি রাত্রি 10টার সময় বলেছে, ও এক বন্ধুর বাড়ি গেছে আর কি, সেখানে তুমি আমাকে 10টার সময় পিক করে। বললাম লোকের বাড়ি এত রাত তো যেতে নেই বাবু, একটু না আমাকে একটা দিন ছাড়ো। আমি ঠিক আছে বাবা। তাই বাইরে থেকে এর বাবা করছে টেনশন, বাইরে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে আদিত্য আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে উঠে পড়ে এখন অনেকটাই ফ্রেশ লাগছে। এখন ঘরটাও গোছালো হয়ে গেছে। প্রচণ্ড এটাই দেখে খারাপ লাগছে যে একদম মানে অবিন্যস্ত চূড়ান্ত হয়েছে। তা আমি চটপট করে এটা একটু গুছিয়ে ফেলে, এই যে সেজে গুজে সে বেরিয়েছে। সে বন্ধুর সাথে তার পরিকল্পনা ছিল যে সে বন্ধুর বাড়ি যাবে, বন্ধুর বাড়ি থেকে কোথাও যাবে না। তা যেমন ঠিক আছে, তার বাড়িতে তো যাবে, তার বাড়ি তো আমাদের মতোই, বাবা মা রয়েছে, অসুবিধা হবে না, যাতায়াতের রাস্তাটুকুই। তা ঠিক আছে, আদিত্য তো আছেই। তা চট করে এখন একটু গুটিয়ে ফেলি, হয়ে গেল মোটামুটি হলো। কিন্তু টেনশন হচ্ছে এবারে আমার। বাবা রাগ করছে, 10:15 বেজে গেছে, ফোন ধরছে না। কী যে কাণ্ড করে না, কি বলবো। বিচ্ছিরি টাইমে বিচ্ছিরি ঘুমটা আমার যেটা হলো, সেটাই আমার কাল হলো। নাহলে ওই অত রাত্রে 8:30 বেরিয়েছে, না বেরোতে দিলেই হতো। এরা তো কেউ আটকাবে না। তারপর সে মানে সাপের ফোনা তোলাটা আমার ওপর করবে। ফোন করো ফোন করো ফোন করো ফোন করো। মেয়ে আসলে দেখবেন মুখে মধু, তখন কিন্তু কিছু বলবে না। এই এখনই যত তরকারি। বাইরে সেই ঝড় উঠতে শুরু করেছে, আর তোমার বাপের মনে তো জানলাটা খুলে গেল, জানলাটা খুলে গেল। যাও, হ্যাঁ। আমি যে সময় বেরোলাম মানে বাড়ির থেকে, তখন মানে বৃষ্টিটা বন্ধ। কি করে ঠাকুরের একদম চরম আশীর্বাদ, ঠিক আমি যখন বেরিয়েছি তখনই বৃষ্টিটা বন্ধ, একদম বন্ধ, একটা ড্রপও নেই। আমি যখন বাড়িতে ছিলাম তখন মারাত্মক বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তোমার বাবার সেই টেনশন শুরু হয়ে গেছিল। তা যাই হোক, তা কেমন বন্ধুর সাথে এনজয় করলে? খুব ভালো মানে এখন তো ছাড়তেই হবে। ছিল। এবার তো বাইরে যাবো, তো ঘুরতে যাবো, অ্যাটলিস্ট কিছুদিন তো যাবো। এই 2 মাস মানে প্রপার 1-1.5 মাস বাড়িতে করে একদম লকডাউনের মতো। সেই ঠিক আছে, আপাতত সে বাড়ি চলে এসেছে। তার বাপের এখন মানে আমি বললাম না, সে মেয়ে আসলে মেয়েকে কিছু বলবে না। বাবার জানলাটা না খুলে গেল, ঠিকঠাক লাগানো ছিল, যে ক্লিন করা হয়েছিল ঠিকঠাক, ছিটকিটা দেওয়া ছিল না। ওহো, দাঁড়ান বন্ধ করুন। হ্যাঁ, এগুলো কতগুলো ছিটকিনি ওপরে একটু গন্ডগোল হয়ে গেছে। গণেশদা এসেছিলেন,
অনেকগুলো ছিটকিনি, 10-12টা জানলা ছিটকিনি, আর এত ফ্লোরে এত জানলা, বাপরে বাপ। মানে ছিটকিনিগুলো আছে ঠিক কথা, ঠিকঠাক লাগে না বা সেরকম কিছু। যাই হোক, হ্যাঁ, এই যে সে ফেরত এসেছে, আমাদের এখন প্রাণে জল এসেছে, কোনো অসুবিধা হয়নি। সে বন্ধুর বাড়ি থেকে একবার আকণ্ঠ খেয়ে এসেছে, স্বাভাবিক এত রাত্রে গেলে না, আর তোরা তো না খাইয়ে ছাড়বে না। তবে এনজয় করেছে, এইটুকুই আর কি। আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি বন্ধুরা, বাইরে প্রবল ঝড় শুরু হয়েছে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কোথাও যদি একটু রিলেট করতে পারেন তাহলে সমমনস্ক বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। অবশ্যই আপনাদের লাইক পেলে আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।